সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে। বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে স্পষ্টভাবে বুঝে গেছে সরকারের নতুন উদ্যোগ সিদ্ধান্ত বিএনপিকে শেষ করে দিবে। 4টি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের পর বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, জীবন বিদ্যাশ্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস 4টি বড় দলকে ডেকে কি আলোচনা করলো সেই গোপন সব কিছু তথ্য আপনাদের কাছকে দিতে চলেছি। সুপ্রিয় দর্শক, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে স্পষ্টভাবে বুঝে গেছে সরকারের নতুন উদ্যোগ সিদ্ধান্ত বিএনপিকে শেষ করে দিবে। বিএনপির রাজনীতি আর থাকবে না। বিএনপিকে বেঁধে ফেলার চেষ্টা। জনগণের বিরুদ্ধে রাজনীতি করলে এরকম মনে হবেই। কালবেলার খবর, বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব। স্থায়ী কমিটির অভিমত, মানে স্থায়ী কমিটির আন্ডারস্ট্যান্ডিং এটা যে এই যে নতুন সংস্কারের প্রস্তাব, এটা নাকি বিএনপিকে বেঁধে ফেলতে। হ্যাঁ, অভিমতটা ঠিক আছে। বিএনপি যে ফ্যাসিস্ট হয়ে উঠতে যাচ্ছে, বিএনপি যে পুরনো বন্দোবস্ত এবং চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে যাচ্ছে, যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক বৈধতা চাচ্ছে, এগুলোকে বেঁধে ফেলার চেষ্টা। আর বিএনপি যেহেতু ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পুরনো বন্দোবস্তওয়ালা ফ্যাসিস্টে ওঠার খাজ দেখছে, তার ফলে তাদের ওইগুলো বেঁধে ফেলা হচ্ছে, এটা তো সঠিক কথা। এজন্য বিএনপির সামনে রাস্তা একটাই, যে আকাম ছেড়ে জনতার কাতারে আসুন, এছাড়া কোনো উপায় নেই। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করেন দলটি। আচ্ছা দেখেন, সংস্কারের প্রতি বিএনপির যে বিদ্বেষ, আমরা যেটা বলি বিএনপি সংস্কার বিরোধী দল, সংস্কার বিদ্বেষী দল, তার প্রমাণ হচ্ছে সংস্কারের মতো একটা পবিত্র শব্দকে বলছে সংস্কারের নামে। তার মানে সংস্কারটা ভুয়া, জাস্ট নামটা ব্যবহার করে বিএনপিকে বেঁধে ফেলা হচ্ছে, এটা বলা হচ্ছে। অথচ সংস্কারটা এটা শহীদদের রক্তের সাথে রিলেটেড, একটা পবিত্র টার্ম, এটাকে বলছে সংস্কারের নামে। এরা কতটা সংস্কার বিদ্বেষী, এদের শব্দ চয়ন দেখলেই বোঝা যায় সংস্কারের নামে। অথচ এই সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই সংস্কারের জন্যই হাসিনার পতন হয়েছে, শহীদরা রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে মনে করে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর নিয়মিত অনুশীলন, রেগুলার প্র্যাকটিস, সেগুলো কমিশন উপেক্ষা করতে যাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন সংস্কার প্রস্তাব করলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দেবে। আরে এটা তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে। সালাউদ্দিন বলেন যে তার সুর নরম, আবার এখানে বলে মানবেন না, তাও আবার আনুষ্ঠানিকভাবে বলতে পারছে না, নাটক। দর্শক, আচ্ছা, বাংলাদেশে এতদিন যা ছিল এই পিআর সিস্টেম এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, কি এমন মধু? কেন বিএনপিতে আর দ্বিতীয় কেউ নাই? মানে আপনারা এত অযোগ্য, এতটা ফালতু যে দুইজন লোক নাই যে একজন প্রধানমন্ত্রী একজন দলীয় প্রধান হবে? কোন যোগ্য লোক নাই? এতটা দেউলিয়ত্ব নিয়ে কি রাজনীতি করবেন যে দুইজন লোক নাই আপনাদের দলে যোগ্য, যে একজনকে প্রধানমন্ত্রী বানাবেন একজনকে দলীয় প্রধান বানাবেন? এখন কিসের রাজনীতি করেন? এর মানে আপনাদের কোনো যোগ্যতা নাই, প্রমাণিত হলো এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, বাংলাদেশ কেমন চলেছে এতদিন দেখেন নাই? একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান, তারা কি আকাম করেছে দেখেন নাই?
কিভাবে দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সরকার, দল, এই যে লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি, জুডিশিয়ারি এবং পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, এর মধ্যে কোনো পার্থক্যই রাখেনি, সব এক ও অভিন্ন। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মনে হয়েছিল যেন এরা কোন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। এগুলো দেখে শিক্ষা হয় নাই। তারপরও বাংলাদেশের উদাহরণ দেন, বাংলাদেশের প্র্যাকটিসে, বাংলাদেশের এই প্র্যাকটিসে কোনো উপকারিতা আছে? আর বিদেশের নজির কি দেন, দান্দাবাজি নজির কি দেন? ভারতে আছে? ভারতে কি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান? না, তাহলে আপনি কি উদাহরণ দিলেন এখানে? দলের নেতাদেরকে নিয়ে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের পর বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, আলোচনা হচ্ছে। নানা দিক তো আছে, আমি নানা দিকে আর যাব না, একটা দুইটা দিকের মধ্যে কনসেন্ট্রেট করব। সেটা হলো, এই বৈঠকটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী বৈঠক। দেশের যেই রকম মানে আইন শৃঙ্খলাজনিত অবনতির একটি পরিস্থিতি, এবং একই সঙ্গে আমি বলবো রাজনৈতিক পরিস্থিতিরও যথেষ্ট অবনতি হয়েছে। এখনো পর্যন্ত মৌলিক অনেক বিষয়ে ঐক্যমত্য হয়নি। ঐক্যমত্য কমিশনে টানাপোড়েন চলছে, যার কারণে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজও সেখানে ছিল। প্রশ্ন হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল, 30-35টা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশন যেখানে বৈঠক করছেন, সেখানে শুধু 4টি দল কেন? কেন ইসলামী আন্দোলন সেখানে? কেন জামাতে ইসলাম? কেন এনসিপি? কেন বিএনপি? সরকার হয়তো বুঝতে পেরেছে যে এই 4টি রাজনৈতিক দলের একটা শক্তি আছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। সুতরাং গ্রহণযোগ্যতা এবং শক্তি বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই 4টি দলকে ডেকেছেন, বা তার সরকার মনে করেছে এই 4টি দলকে যদি ডাকা যায় তাহলে মানে বাকি সব সমস্যার সমাধান। অর্থাৎ বাকি রাজনৈতিক দলগুলো তেমনটা গুরুত্বপূর্ণ নয়। এই যে নির্ধারণ করাটা, এটাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক উঠবে। কেন বললাম? আপনাদের মনে আছে লন্ডন ঘোষণা, লন্ডনে তারেক রহমান